হ্যালো গাইস, তোমাদের আমাদের চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। তার কারণ আজকে আমার জীবনের প্রথম ব্লগ শ্যুট করছি এবং ভিডিও শ্যুট করছি বলতে পারো। তো যাই বলো ব্লগ কি ভিডিও সেটা ডাজ নট আ ম্যাটার। দ্য ম্যাটার হচ্ছে যে আমার 21 তারিখ হচ্ছে আগ্রা যাওয়ার ট্রেন আছে। আগ্রা আচ্ছা, ট্রেনটাই পরেই না বলি, ট্রেনে সেই যেতে যেতে আমি বলবো, বাট ওখানে স্টেশনে গিয়ে পৌঁছে বলবো। তো আপাতত যে সমস্ত ইন্ট্রো পার্ট থাকে বিভিন্ন ব্যাকপ্যাকস ট্রিপে যাওয়ার আগে, তো সেটা আমি করে নিই। 21 তারিখ যেটা বললাম, 21শে অক্টোবর 2025 আমি বেরোচ্ছি বাড়ি থেকে। আজকে হচ্ছে তারিখ 20 অক্টোবর, দিওয়ালি। তো তার জন্য একটা ছোটো যে ব্যাকপ্যাকটা রাখি সেই ব্যাকপ্যাক আমার বড় ব্যাকপ্যাক প্যাক করা হয়ে গেছে। তো ওইদিকে দেখে নাও তোমরা, আমার কিছু ক্যামেরা গিয়ার্স, চার্জার্স, ক্যামেরা আছে কোয়ালিটি ইনহ্যান্স করার জন্যে, সেটা এই ব্যাকপ্যাকে প্যাক হবে। তো তোমরা টাইম ল্যাপসে দেখতে পাবে যে ব্যাকপ্যাকটা প্যাক হবে। তার কারণ এই ব্যাগের মধ্যে কিছু লোডস করা থাকে, কারণ এটা আমি যখন কলেজ টিউশনস করতে যাই তখন এই ব্যাগের মধ্যে থাকে। তো এই ব্যাগটাকে আমি আনলোড করে দেন আমি আরও কিছু আমি অ্যাড করবো আমার ট্রিপে যাওয়ার জন্য, যে আমার কমফর্ট জোনস অ্যান্ড অল যে সমস্ত বিভিন্ন জিনিস থাকে, তো সেগুলো এই ব্যাগের মধ্যে যাবে। তো একটা ব্যাকআপ ব্যাকপ্যাক। তো দেখতে থাকো তোমার ভিডিওটা। লেটস বিগিন। আমি আমার ক্যামেরা ব্যাগটাকে আমি প্যাক করে নিলাম। ক্যামেরা ব্যাগ এটা প্যাক হয়ে গেল। তো আরও কিছু কিছু জিনিসপত্র আছে, তো একেবারে সমস্ত কিছু ফাইনাল করে তারপরে ব্যাকপ্যাকটা দেখাবো। আর বেরোনোর দিনে কিছু কিছু জিনিস আছে সেগুলো আমরা দেখাবো, তারপরে তো দেখাই থাকবো যখন আমরা হাওড়া স্টেশন পৌঁছাবো। তো এই যে কিছু এখানে আমার শার্ট আছে একটা, যেটা প্যাক করা হয়নি, আর একটা প্যান্ট আছে। তো ওইগুলো আমাকে বড় ব্যাগের মধ্যে ঢোকাতে হবে, সো সেটা আমি ঢোকাইনি। তো ওখানে হেলমেটটা আছে বলে ভেবো না যে হেলমেটটাও নিয়ে যাবো সঙ্গে করে, ঠিক আছে? তো হেলমেটটাও নিয়ে যাচ্ছি না। আর এখানে আমার কিছু বই আর খাতা আছে, ওইগুলোকে আমি সেটেল করি, তারপরে এই ব্যাগটাকেও সেটেল করি। দেখা হচ্ছে যেদিনকারে যাব সেদিনকারে, তার মানে মঙ্গলবার 21 তারিখ। দেখতে থাকো ব্লগটা কেমন হয়, আশা করছি ভালোই হবে। আমি তোমাদেরকে আমার ইনস্টাগ্রামে হ্যান্ডেল দিয়ে দেবো, তার কারণ আমি ইনস্টাগ্রামে অনেক কিছু আমি আপলোড করি, ভালো ভালো পিকচার্স অ্যান্ড। সো সেই পার্সপেক্টিভে আশা করছি ভালো হবে, তোমাদের ভালো লাগবে। এই আগ্রা ট্যুর, বৃন্দাবন, মথুরা ট্যুরটা দেখি তোমাদের সামনে আমার লেন্সের আমার চোখে কীরকম করে তো আমাকে দেখাতে পারি। অনেকেই তো দেখেছো, অনেকজনের। দেখতে থাকো ব্লগটা, স্টে টিউনড। হ্যালো বন্ধুরা, আজকে 21 তারিখ, আজকে ঘুরতে যাওয়ার দিন। আমি যেটা তোমাদের আগে বলেছিলাম কিছুক্ষণ আগে। তো আজকে লাস্ট মোমেন্ট অফ প্রিপারেশন, বাড়ি থেকে খাবার দাবার করে নিয়ে যাওয়া হবে ট্রেনে খাওয়ার জন্য। তার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। এই যে আমার ভাই সঙ্গে আমার ক্যামেরা করে দেবে। হ্যালো গাইস, আজকে আমি সিদ্ধার্থ কুমার, আগে ইন্ট্রো দিয়েছিলাম, মনে থাকবে। আচ্ছা, ছাপড়ি অ্যাকসেন্টে বললো আর কি। আচ্ছা, বাদ দাও। তো এখানে নুডলস বয়েল করে রাখা আছে এগ চাউমিনের জন্য, অনিয়ন কাটা আছে এখানে, আর এখানে হচ্ছে গাজর আর ক্যাপসিকাম। এখানে ডিমের যে ফ্রাই এগটা করার জন্য, যে এগ চাউমিন যেহেতু, তার জন্য এখানে ডিমটা গোলা রয়েছে, নুন, গোলমরিচ, ভিনেগার, স্লাইড সোয়া, আর এখানে ফ্রেশ অয়েল, একটা ফ্রেশ অয়েল এসেছে, তো ফ্রেশ অয়েলটাকে এখানে রাখলাম। আর কিছু আচ্ছা, গ্রিন চিলিসটা আমি নিচ থেকে আনছি। আর এখানে অয়েল গরম হিট হচ্ছে, অয়েলটা এখানে হিট হচ্ছে। তো আমি আপাতত এখানে ভিডিওটাকে স্টপ করছি, আর নিচ থেকে গ্রিন চিলিসটা আনি, তারপরে আমি কথা বলছি। বন্ধুরা, এখানে তেলটা গরম হয়ে গেছে,
তারপর আমি এটাকে যে অনিয়নগুলোকে চাইনিজ স্লাইস করা আছে সেগুলোকে আমি ছাড়িয়ে নেবো একটা লাচ্ছার মতন এতে, তার কারণ একটা খুলে খুলে আসবে, ভালো কুক হবে আর কি। যে কোনো চাইনিজ আইটেম করার ক্ষেত্রে ফার্স্ট রুল হচ্ছে কি হাই ফ্লেম, তেলে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ তোমরা, হাই ফ্লেম অ্যান্ড লো টাইম or short time, you can say that, ঠিক আছে। এখানে হাই ফ্লেম আছে, আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটার মধ্যে হালকা একটুখানি নুন দেবো, একটুখানি হালকা গলে যায়, এবং আচ্ছা এখানে আমরা দিয়ে দিয়ে ধরে নিই এখানটা। যতক্ষণ পেঁয়াজটা একটুখানি নরম হচ্ছে, লাল করবো না বেশি, ক্রাঞ্চিনেস থাকবে পেঁয়াজের মধ্যে, ততটাই রাখবো। ততক্ষণ আমি একটুখানি হালকা পাতলায় ফ্লেভারের জন্য আমি একটু গোলমরিচ বা ব্ল্যাক পেপার আমি দিয়ে দিলাম। ধীরে ধীরে আসলে ক্রাঞ্চিনেস চলে এলে আমি দিয়ে দেবো, তুলে রাখবো আর কি, তার কারণ আমাকে ডিমটা করতে হবে। বেশি করবো না, ডিমটা আমি আগে থেকে তা ভুজিয়া টাইপস অফ দ্যাট আমি করে রাখবো। বন্ধ করে না পরে তারা ডিম চলে দিলাম, এটা ভেজে রাখা গাজর আর ক্যাপসিকাম, আর এখানে যে পেঁয়াজ রয়েছে ভেতরে, তো এর মধ্যে ডিমটাও দেবে, একেবারে দিয়ে দিলাম এটা। এটাকে একবার একটু ভালো করে টপে বা টস করে নেবো। দুটো টার্ম আলাদা, যারা দর্শকগুলো যারা জানে না আমি তার জন্য বললাম, নেড়ে নেবো কড়াইয়ে হালকা করে। এর মধ্যে একটু জানটা আসুক, ফ্লেভার দুটো সবার মধ্যে একসঙ্গে মিলে যায়, তারপরে আমরা দেন ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। তারপরে তো আমরা এগুলোকে বেসনের মধ্যে রাখি, বন্ধ করে একটু ভাজা করছে। তার সঙ্গে যে কোনো কোম্পানি তোমার লাইট সোয়া নিতে পারো, বা ডার্ক সোয়া দিলে ডার্ক সোয়া দিলে একটু পরিমাণে কম দেবে, আর লাইট সোয়া দিলে একটুখানি বেশি রাখবে। রেশিও বলে দিচ্ছি, 1 চামচ হলেই হবে যদি ডার্ক সোয়া হয়, আর লাইট সোয়া হলে 2-3 চামচ মতন দিয়ে দেবে তোমার আন্দাজের মতন, বেশি সোয়াটা যেন না হয়। এখন দিলাম ভেজিটেবলসের মধ্যে, আর পরে দেবো যখন চাউমিনটা এর মধ্যে দেবো বা নুডলসটা দেবো নুন দিয়ে দিই। কি হয়েছে? ডিম পড়ে গেছে। নিয়ে না আর একটা ব্যাচ আছে চাউমিনের, সেটা একটুখানি পরে দিচ্ছি, এটাকে একটু মিক্স আপ করে নিই। তার কারণ এটা বেশি হাই ফ্লেমের তো বানান না, যেরকম হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টসে থাকে,
তো এটা যেরকম নর্মাল বাড়ির হয়, বাড়ির যেহেতু বার্নার, সেই জন্য আমাদেরকে একটুখানি এই নিয়ে কাজ করতে হবে। তার কারণে এটা হাই ফ্লেম বেশি হচ্ছে না, দেওয়া যাচ্ছে না। আর একটা ধাপ হচ্ছে এখানে, এখানে একটা ধাপ দেওয়া হলো আর একটা ধাপ এখানে। এর মধ্যেই দিয়ে দেবো, চাপ নেই। একটু মিলানোর পর যা একটা বলে রাখা দরকার, যা হোটেলে হয়, অনেকেই বলে রেস্টুরেন্টে হোটেলে হয় কাছাকাছি হয়, সেটা বড় সম্ভব হয় না। হোটেলে তো বেশিরভাগ জায়গায় বড় বড় বার্নার থাকে, একটা হিটও সব থেকে বড় ভূমিকা পালন করে একটা রান্নার ক্ষেত্রে। আচ্ছা, যেটা বাকি আছে হচ্ছে গিয়ে নুনটার মধ্যে, কারণ চাউমিনের মধ্যে দেওয়া হয়, নুনটা দিয়ে দিলাম এখানে, গোলমরিচটাও দিয়ে দিলাম, চিংসের এখন এক প্যাকেট মশলা দিলাম, যখন পরের পয়সা দেবো তখন আবার চিংসের মশলাটা দিয়ে দেবো। ভিনিগার দিলাম ওই 2 টিস্পুন মতন ফর ডিগ্লেস, আর এই জায়গাটা একটু সয়া সস। এটা 8 নম্বর ধাপ চলছে। সেকেন্ড ব্যাচটাও দিয়ে দিচ্ছি। নুডলসটা ভালো করে ছাড়িয়ে দিই, কারণ যখন দেওয়া হয়েছিল জলের মধ্যে বয়েল করার সময় অয়েল দিয়েছিলাম, তারপরে একটু অয়েল দেওয়া দরকার ছিল। দেওয়া কি বলবো, সকালবেলা এরকম রাশ আবার ট্রেন আছে, আবার বিকেলে আবার। এই দেখুন দুটো ধাপ শেষ হয়ে গেছে চাউমিনের। এখন সব এই জায়গাটা একটু তুমি লো করে নিতে হবে, তার কারণ আমরা মোট যাচ্ছি 6 জন। হোটেলের বার্নার নয় যেহেতু। বলে না কি বলছিস, বলে। আমরা মোট যাচ্ছি 6 জন। মোট 6 জনের জন্য তো এগুলো লাগবে, বলুন। আরও আছে, আরও তো আছে, ওগুলো রাত্রিতে। আমি একটা কথা বলতে চাই বন্ধুরা, আপনারাও কিছু মনে করবেন না, আর দাদা তুমিও কিছু মনে করবেন না, যারা যারা দেখছে প্লিজ। এইটা খাবার ব্লগ, মানে রান্নার ব্লগ হচ্ছে না ঘুরতে যাওয়ার ব্লগ, সেটা বলুন তো। এখন আবার চাউমিনটাকে মিক্স করে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা। এগুলো হচ্ছে দুটো মেশানো ব্লগ। পুরো সবাই এখানে রেডি হয়ে গেছে, ব্যাগ এখানে বার করে দেওয়া হয়েছে। এবার আমরা স্টেশনের দিকে বেরোবো। ভাই এখানে রেডি হয়ে গেছে এখানে, আর আমিও এখানে রেডি। ঠিক আছে, আমি ওখানে রেডি, এখানে সবাই আস্তে আস্তে বেরোচ্ছে। তারপরে গিয়ে আমরা রাস্তায় যেতে যেতে বাদ বাকিটা কথা বলছি। মাও রেডি হয়ে গেছে, এখানে মাও বেরোচ্ছে, ভাই বেরোচ্ছে, আস্তে আস্তে সবাই বেরোবে। 6 জন আমরা যাচ্ছি মোট। বাবাও যাচ্ছে এখানে আমাদের সাথে, বাবা আস্তে আস্তে বেরোচ্ছে। এখানে দিদি ভাই পিপি সব বেরোচ্ছে, প্রায় রেডি হয়ে গেছি। ওখানে ভাইও বেরোচ্ছে আস্তে আস্তে। একবারে হাওড়া স্টেশনে গিয়ে একবারে মিট হবে, বাদ বাকি ট্রেনের সমস্ত কথা বলবো। গাইস এখানে কোনো একটা লোকাল হবে, তার প্যারালাল রেস চড়ছে, দেখা যাক। আপাতত তো হাওড়া আগ্রা ক্যান্ট 20975
পিছনেই চলছে, তার কারণ এটা একটা 21 বগির ট্রেন। আর সামনেই পাশে যাচ্ছে একটা ইলেকট্রিক লোকোমোটিভ, ইলেকট্রিকটা একটা লোকাল ট্রেন। এখানে প্যারালাল রেস চলছে। আচ্ছা, আশা করছি সেই লোকালটাই জিতছে আপাতত, দেখা যাবে। আর যখন এটা ব্যান্ডেল ক্রস করবে তখন যখন এই গাড়িটি তার ব্যান্ডেল যখন ক্রস করবে, মেন লাইনে উঠবে, বর্ধমান মেন লাইন, তখন তার নিজের স্পিড ধরবে 130 কিলোমিটার/আওয়ার। এইখানে আবার প্যারালাল রেসটি আবার এই হাওড়া আগ্রা ক্যান্ট চম্বল এক্সপ্রেসটি জিতছে। তার কারণ তার আস্তে আস্তে তার পারমিসেবল স্পিড যে 57 কিলোমিটার/আওয়ার, তা সেই স্পিডটি ধরবে আস্তে আস্তে, এবং যখন কর্ড লাইন ধরবে তখন দেখতে পাবে আপনারা 130 কিলোমিটার ফ্ল্যাট চলবে। এবার দেখার বিষয় যে কীরকম তার গতিতে চলতে পারে। 130 কিলোমিটার পার ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড দেওয়া রয়েছে, দেখা যাক তারা কী করতে পারে। তো আমি এই ট্রেন সম্পর্কে আরও বিস্তারিত দিতে ইনফরমেশান দেব, তো আপনারা ভিডিওতে থাকবেন। তো এখানে আস্তে আস্তে এই লোকাল ট্রেনটিকে ওভারটেক করলো, তার নিজের গতিতে ফিরে আসছে ট্রেনটি। ওহো, এই মুহূর্তে আবার লোকাল ট্রেনটি আমাদের হাওড়া চম্বল এক্সপ্রেসকে টপ করে রেখে বলে একটা ওভারটেকিং। এটা একটা আলাদাই, যারা ট্রেন সফর করে তারা জানেই যে এই যে ওভারটেকিং ব্যাপারটা একটা ট্রাভেলারদের জন্য কতটা জরুরি। আবার সে যদি একটা ইন্ডিয়ান রেল ভক্ত হয়, অসাধারণভাবে ওভারটেকিং করছে। ওভারটেক না, এরকম করে কত ওভারটেক আমরা এই জার্নিতে দেখবো। 25 ঘন্টার ওপরে কাছাকাছি প্রায় জার্নি হতে চলেছে। কালকে গিয়ে এই ট্রেনটি পৌঁছাবে বুধবার সন্ধ্যে 7টার সময় আগ্রা ক্যান্টে। দেখা যাক কেরকম কী হয়। ট্রেন চলতে চলতেই ইতিমধ্যে ট্রেনের মধ্যে সবারই গল্পের আসর বসে গেছে। বাবা ওইদিকে অন্য একজন তার প্যাসেঞ্জার তার সাথে কথা বলছে, সে তার নিজের ইয়েতে মত্ত হয়ে আছে। এইভাবেই ট্রেন চলছে। বন্ধুরা, ওই দূরে সেই হাই রোড দেখতে পাওয়া যাচ্ছে। আমরা বর্ধমানের দিকে যাচ্ছি, বেশি দূর নেই। ট্রেন হইয়া ধরতে গেলে 2 থেকে 3 মিনিট লেট আছে। এই চলার পথে ট্রেনের 90 কিলোমিটার গতিতে ছোটা এই যে হাওয়াটা যে অনুভব করা একটা যে ট্রাভেলার, সেই ট্রাভেলারই বুঝতে পারে তার এই মুহূর্তটা একটা অন্যরকম ভাইব দেয় জীবনে। বন্ধুরা, ফ্ল্যাট 120-তে ট্রেন ছুটছে, ফ্ল্যাট 120-তে ছুটছে ট্রেন বর্ধমানের দিকে। এখনো তো অনেক যাত্রা বাকি, দেখতে থাকো তোমরা। বর্ধমান ছেড়ে বেরোলাম, তো ট্রেন আপাতত রাইট টাইমেই চলছে নিজের গতিতে। দেখা যাক এই রাইট টাইমটা নিজের ট্রেন কতটা ধরে রাখতে পারে, এটি হচ্ছে দেখার বিষয়। কিন্তু ধরে যেটাই রাখুক না কেন, জার্নিটাই হচ্ছে আসল, গন্তব্যে পৌঁছানোটা ম্যাটার করে না। তোমরা জার্নিটাকে উপভোগ করো। আমি বলবো তোমরা কোনো না কোনো দিন তোমরা নিজের ট্রাভেলে বা জার্নিতে বেরো, জার্নিটাকে উপভোগ করো। এছাড়া আমার ভিডিওর মাধ্যমে তো দেখতেই পাবে জার্নিটি। একটা আলাদা রকমই মানে একটা মনের মধ্যে একটা অন্যরকম একটা জিনিস কাজ করে যখনই ঘুরতে যাই। কত মাইলের পর মাইল লাইন ক্রস করে, কত রেলগাড়ি, কত মালগাড়ি, লোকাল ট্রেন ক্রস করে গাছের পর গাছ এগিয়ে যাওয়া যাচ্ছে। এটা আলাদাই ব্যাপার। তো সেই দূরে ছোটো টিম করা সেই হাইওয়ে রোডের আলো, গাড়ির আলো, এটা আলাদাই ব্যাপার। বন্ধুরা, আমি এখন ওপরে আপার বার্থে রয়েছি। এখন বাজে ঘড়িতে 7:20। আমরা এখন মনে হয় দুর্গাপুরে এসে দুর্গাপুরে এসে পৌঁছেছি।
তো এরকম একটা ল্যাব ফোল লাগছে, সেজন্য এখন আমরা আমার আপার বাড়িতে এসে শুয়েছি। তো আমি কিছু তোমাদেরকে ট্রেনের ডিটেলস বলে দিতে চাই, তো আমি সেটা সিভিতে লিখে এনেছি, ঠিক আছে? তো বলতে সুবিধা হবে, সেই জন্য আমরা আজকে যে ট্রেনটায় আমরা সফর করছি, একবার ভালো করে বলে দিই, 20975 হাওড়া আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস। এই গাড়িটি সপ্তাহে একদিন চলে, মঙ্গলবার, সেটি গিয়ে পৌঁছায় 25 ঘন্টা 15 মিনিটে যাত্রা শেষ করে 31 হল্ট পেরিয়ে পৌঁছায় হচ্ছে গিয়ে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে। সেইখানেই প্রায় তার পৌঁছাতে টাইম লাগে, ওই বললাম আপনাদেরকে 25 ঘন্টা 15 মিনিট, 1406 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করে এই ট্রেনটি, এবং গিয়ে পৌঁছায় পরের দিন বুধবার সকাল 7টার সময়। সকাল না, ভুল বললাম, সকাল না, সন্ধ্যে 7টার সময়। তো সন্ধ্যে 7টার সময় পৌঁছায়, এবং এই ট্রেনটি হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম নম্বর 8-এ মঙ্গলবার দেয়, এবং পরের দিন গিয়ে আগ্রা ক্যান্টনমেন্টে প্ল্যাটফর্ম নম্বর 2-তে পৌঁছায়। এই ট্রেনটি তার যে আছে হাওড়া আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস, এর সাথে আরেকটি ট্রেনের রেক শেয়ারিং হয়, যেটির নাম হচ্ছে হাওড়া মথুরা চম্বল এক্সপ্রেস, আর এটার নাম হচ্ছে হাওড়া আগ্রা ক্যান্ট চম্বল এক্সপ্রেস। তো মথুরায় যেটা হয় সেইটা হচ্ছে আলাদা, সেটার গাড়ির নাম্বার হচ্ছে 12-177, মানে 12177। এটি একটি 21 বগির ট্রেন। আমি ট্রাভেল করছি স্লিপার এসটিতে ট্রাভেল করছি আমি। এটির মধ্যে প্রায় ধরে নিন আপনারা ছখানা স্লিপার আছে, M2 মানে ইকোনমি কোচ মিনস থার্ড এসি ইকোনমি কোচ আছে 3টে, ঠিক আছে? 3টে ইকোনমি কোচ আছে, আর থার্ড এসি আছে হচ্ছে এখানে 4টে, সেকেন্ড এসি 2টো, ফার্স্ট এসি হচ্ছে 1টা। ভাড়া যদি বলা হয়, স্লিপারে 630 টাকা করে ভাড়া, থার্ড এসিতে আছে 1650 টাকা, সেকেন্ড এসিতে আছে 2360 টাকা, আর ফার্স্ট এসি আছে 4000 টাকা। তো আপনারা যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন। আমি আপাতত ট্রাভেল করছি স্লিপারে, 630 টাকা ভাড়া। তো আমি ট্রেনের এখানে ডিটেলস বলে দিলাম আপনাকে। আর হ্যাঁ, সবথেকে বড় ডিটেলস হচ্ছে এই ট্রেনটির ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। ট্রেন সেইটি দেখিয়েছে তার আপাতত দুর্গাপুর পর্যন্ত, এবং মিনিমাম পারমিসেবল যে স্পিড আছে সেটি হচ্ছে 56 কিলোমিটার পার আওয়ার। তো আপাতত আমি রেস্ট নিই না, একটু হালকা ঘুমাই, তারপর যখন রাতে ডিনারের সময় আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো জার্নি উপভোগ করুন। সকালবেলা তো আরও অনেক কিছু দেখাতে হবে, এখনও অনেক বাকি, অনেক ট্রেন জার্নি অনেক বাকি। রাতের অন্ধকারে জানালার পাশ দিয়ে ওই দূরে একটি ছোট্ট নদী দেখতে পাওয়া যাচ্ছে, এবং যেহেতু এটা দিওয়ালি বা দীপাবলির পরের দিনের রাত, দূরে অনেক ছোট ছোট ঘরে সাজানো লাইটিংও দেখতে পাওয়া যাচ্ছে দূরে, এবং তারই মধ্যে আমরা ব্রিজের ওপর দিয়ে বেরোচ্ছি। তার মধ্যে এই যে ব্রিজের যে আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা, এই আওয়াজটাই একটা অন্যরকম অনুভূতি জাগিয়ে তোলে মনের মধ্যে। বন্ধুরা, আমরা এখন ধানবাদ জংশন পৌঁছালাম। আস্তে আস্তে কথা বলছি, তার কারণ সবাই ঘুমিয়ে পড়েছে কোচের মধ্যে। ধানবাদ জংশন আছে পৌঁছালাম, মিনিমাম 5 থেকে 10 মিনিটের হল্ট আছে। আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের যত সমস্ত আরপিএফরা এখানে চেঞ্জ হবে, নেমে যাবে। বাজে ভোর 5টা, ওই দূরে সূর্যমামা উঁকি দিচ্ছে। তো আমরা এই ধান ক্ষেত পেরিয়ে বিভিন্ন
মনোরম দৃশ্য দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছে। এরপরই সকাল এলো, নেক্সট ডে অফ মর্নিং ইন দি ট্রেন। এরপরেই যাত্রা আবার নতুন করে শুরু হলো। ট্রেনে বেশ ভালোই ঘুম হলো। তো এরই মধ্যে দাঁতও আমি মেজে নিচ্ছিলাম। আস্তে আস্তে আমরা প্রয়াগরাজের দিকে যাচ্ছি। সকালবেলা প্রয়াগরাজ স্টেশনটায় সেরকম খাবার দাবার বিক্রি হতে দেখলাম না, তবে কোনো কোনো জায়গায় হয়তো বিক্রি হচ্ছিল অমলেট, সেটা দেখেছিলাম। বাট আমরা যে কোচে ছিলাম সেই কোচে বিক্রি হচ্ছিল না। প্রয়াগরাজ স্টেশনে আমরা আস্তে আস্তে এন্টার করছিলাম। সকালবেলা প্রয়াগরাজ স্টেশনে আমরা নেমে দেখাতে পারিনি, তার কারণ সেরকম কিছু ওখানে খাবার মতন কিছু ছিলও না। সেই জন্য আমরা বাড়ি থেকে যে সমস্ত খাবার নিয়ে গেছিলাম, মুড়ি, ডালমুট, শসা, পেঁয়াজ এই সমস্ত মেখে আমরা সকালের খাবারটা আমরা সেরে নিলাম। এরপরই আমরা দেখলাম যে জোম্যাটোতে কিছু খাবার অর্ডার দেওয়া যায় কিনা, সেই জন্য জোম্যাটোতে আমরা খাবার অর্ডার করলাম। এরকম 111 টাকার মতন পড়লো। তো এই মধ্যেই সমস্ত টিফিনটা সারলাম। বন্ধুরা এখন বাজে, দেখতেই পাচ্ছ তোমরা, পরের দিন সকালবেলা 8:40 মতন ধরে নাও। তো আজকে এটা হচ্ছে বাথরুমের কন্ডিশন। মোটামুটি ঠিকই আছে, যতটা এক্সপেক্ট করা যায় স্লিপার থেকে ঠিকই আছে মোটামুটি। পুরোনো কোচ তো, অ্যাভারেজ, ঠিকঠাক অ্যাভারেজ। দেখা যাচ্ছে তারপরে দেখি কি হয় আরও। তো আপাতত এখনো পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে যাও, চ্যানেলের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো। যদি এটা কিছু না বলো তো উৎসাহ দেও, আর কিছু না। তো দেখতে থাকো ভিডিওটা। এখন আছি থার্ড এসি ইকোনমি টয়লেটে। তো দেখাচ্ছি স্লিপার আর থার্ড এসি ইকোনমি টয়লেটের মধ্যে তফাৎটা কোথায়। এটাই হচ্ছে তফাৎ। চারপাশে সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম, কুয়াশার চাদরে ঢাকা পথ, যেন সিনেমার মতো এক দৃশ্য। কোথাও কেউ মাঠে কাজ শুরু করেছে, কোথাও চুলা জ্বলছে সকালে জলখাবারের গন্ধে। ট্রেনের জানালায় ঠান্ডা হাওয়া এসে মুখে লাগছে, এক আলাদা রকম অনুভূতি। আর সেই হাওয়ায় সঙ্গে ভেসে আসছে সকালের শান্ত সুর। হঠাৎ কোথাও এক নদী দেখা দিল, আর উপর দিয়ে ট্রেনের সেতু পার হওয়া, সেই মুহূর্তটা যেন মন ছুঁয়ে যায়। রাতের অন্ধকারে শহরের শব্দ সব পিছনে ফেলে এই সকালের আলোয় ভোর পথটা যেন এক নতুন যাত্রার শুরু। চোখের সামনে শুধু দূরত্ব পেরোনো নয়, মনে হচ্ছে যেন আমি নিজের ভেতরের কিছুটা বদলে যাচ্ছি। ট্রেনের প্রতিটি স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে জানালার বাইরের দৃশ্য বদলে যাচ্ছে। সূর্যের আলো এখন অনেক উজ্জ্বল, আকাশ একেবারে নীল, আর চারিপাশে সেই শান্ত গ্রামীণ জীবন। আকাশটা নীল হলেও কিন্তু এটা কুয়াশায় ঢাকা, অনেকটা ধূসর হয়ে গেছে। তবে কোনো কোনো জায়গায় নীল দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু বেশিরভাগটাই ধূসরে ঢাকা। কখনো মনে হয় জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো গন্তব্য নয়, এই পথের মাঝখানেই লুকিয়ে থাকে। আর আজকের সকাল এই চলমান দৃশ্য তার প্রমাণ। আগ্রা এখন আর দূর নয়, তবে আবার অনেকটা কাছে। হাওড়া থেকেই আগ্রার দীর্ঘ যাত্রা শুধু ট্রেন নয়, আমার নিজেরও এক সফর। সময়, অনুভূতি আর স্মৃতির মাঝ দিয়ে এগিয়ে চলা এক গল্প। আমার মতে যে সবাইকেই কোনো না কোনো ট্রিপে বছরে অন্তত হলেও একবার যাওয়াই দরকার। গন্তব্য পৌঁছানোর চেয়ে গন্তব্যের দিকে ছুটে চলা, বা এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে যাওয়া, এই যে ভ্যালির মধ্যে দিয়ে যাওয়া,
এটা একটা অন্যরকম অনুভূতি। উত্তরপ্রদেশের মতন জায়গায় এই যে সুন্দর উঁচু নিচু মালভূমি দেখতে দেখতে যাব এটা আশা করিনি। তোমরাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এই যে চম্বল এক্সপ্রেস যাত্রাটা অনেকটা বড় হলেও 25 ঘন্টা 15 মিনিট, কিন্তু এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই যাওয়া যাবে। আমরা ইউপির মধ্যে দিয়ে যেতে যেতে এখানে ভেড়া চড়ানোর যে চারণভূমি দেখতে পেলাম। ভেড়া চড়াচ্ছে এখানটায়, বেশ দূরে অনেকটা আলাদা রকম একটা ব্যাপার, কি বলবো, ল্যান্ডস্কেপ একটা আলাদা রকমের। পাহাড় এক জায়গায়, ট্রেন পথের দৃশ্য আর এক জায়গায়, পাহাড়ও আসছে যাবো। এরকমভাবেই চলতে চলতে প্রায় 1.5 ঘন্টা লেট করে এসে পৌঁছালো ঝাঁসিতে, এবং সেখানে আমরা আমাদের খাবারটা পেলাম। তো ট্রেনটা পরবর্তীকালে ঠিক সময় পৌঁছে গেছিলো যদিও বা, তবে খাবারটা ভালো ছিল কিন্তু কোয়ান্টিটিটা অনেকটাই কম। এরপর আমরা সূর্য অস্ত দেখতে দেখতে আমরা পেরিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে গোয়ালিয়রের দিকে, এবং গোয়ালিয়র হয়ে আগ্রার পথে। তো গোয়ালিয়র যে স্টেশন, এই গোয়ালিয়র স্টেশন ছাড়িয়েই আমরা তারপরের কিছু দূর গিয়েই আমরা পৌঁছাবো হচ্ছে গিয়ে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে। ঠিকঠাক সময় পৌঁছানোর কথা ছিল ওই 7টার সময়, হ্যাঁ 7টার সময় পৌঁছানোর কথা ছিল, কিন্তু সেই স্টেশনে গিয়ে পৌঁছাতে হচ্ছে 7:30, 7:30 ধরে না, 7:30টার সময় পৌঁছেছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা পৌঁছাইনি যদিও বা। এখন আমরা সিংড়ি দেখতে দেখতে যাচ্ছি, তোমরা আগেই বলে দিলাম, তার কারণ সেই ফুটেজটা আমি নিতে পারিনি। তারপরে আমরা হোটেলে চলে গেছিলাম নেমে, এবং খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ এরকম ওখানকার খাওয়া দাওয়ার রেট। আমরা শ্রীরাম গেস্ট হাউসে ছিলাম, এবং তার পাশেই এখানে হোটেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও। বন্ধুরা, আমি এখানে এই ভিডিওটা শেষ করলাম। আরও অনেক এই ভিডিওর পরপর পার্ট আসবে, তোমরা অনেক কিছু দেখে শিখতে পারবে এবং অনেক কিছু দেখতে পারবে তোমরা। তো ভিডিওটা দেখতে থাকো, তারপরে